মর্নিং। আবার এলাম তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী শেষ করতে। মনে আছে আমাদের এখন চলছে দ্বিপদ বিভাজন, সম্ভাবনা তত্ত্বের দ্বিপদ বিভাজনের সংক্ষিপ্ত 15 পর্যন্ত আগের ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই এতক্ষণে করে ফেলেছো। তো এখন দেখো সংক্ষিপ্তর শেষ অংশ, মানে 16 পরের অঙ্কগুলো বা 16 অঙ্কটা আমরা কিভাবে করব। দেখো 16 নম্বরে যে অঙ্কটা আছে সেটা কি আছে। আমার ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু বইটা অবশ্যই পড়ে নেবে, কারণ বইটা না পড়লে তো অঙ্কটা বুঝতে পারবে না। সেই জন্য বইটা খুলবে, তারপরে কিন্তু ভিডিওটা দেখবে। বইটা না খুলে দেখলে, বইটা না পড়ে নিলে আমার কথাগুলো তো ঠিক মতো বুঝতে পারবে না। সেই জন্য বইটা অবশ্যই আগে খুলবে। দেখো আগে বইটা পড়ে নাও তুমি, তোমার কাছে বই আছে। 5টা যোগ 0 পাশা একসঙ্গে 96 বার নিক্ষিপ্ত হয় যদি 1, 2 অথবা 3 পড়ার ঘটনা দ্বারা সাফল্য প্রকাশিত হয়, তবে প্রত্যাশিত পরিসংখ্যা সমূহ নির্ণয় করো। প্রশ্নটা কিন্তু একটু পাল্টালো। প্রত্যাশিত পরিসংখ্যা, তো এই ব্যাপারটা আমরা এতক্ষণ পাইনি। তো ওই প্রত্যাশিত পরিসংখ্যাটা পাবো যখন দেখব যে কিছু সংখ্যক পাশাকে অনেক বড় সংখ্যায় বলে দিয়েছি। যেমন এখানে বলেছে 5টা যোগ 0 পাশাকে 96 বার নিক্ষেপ করা হয়েছে। তো এইরকম ক্ষেত্রে আমাদের প্রত্যাশিত পরিসংখ্যার প্রশ্নটা চলে আসে। তো দেখো জিনিসটা ক্লিয়ার হবে, আর আমি যখন অঙ্কটা করব তখন আরো পরিষ্কার বুঝতে পারবে। দেখো এখানে 5টা যোগ 0 পাশা আছে, তার মানে n = 5। ঠিক আছে, এবার দেখো p কোনটা, মানে সাফল্যের সংখ্যা। তোরা বলে দিয়েছে সাফল্য হচ্ছে 1, 2 বা 3, 1, 2 বা 3 পড়া সম্ভাবনা 1, 2 বা 3 পড়ার সম্ভাবনা হচ্ছে p, মানে সাফল্য বলে দিয়েছি। তাহলে একটা ছক্কাতে বা পাশাতে 6টা পয়েন্ট আছে, 6টার মধ্যে 1, 2, 3 মানে 3টে পড়ার সম্ভাবনা কত হবে? তাহলে সম্ভাবনা p = হবে 3/6 মানে 1/2। কারণ 3টে সংখ্যা 1 পড়লেও সেটা সাফল্য হবে, 2 পড়লেও সাফল্য হবে, 3 পড়লেও সাফল্য হবে। তাহলে একটা পাশাকে বলেছিলাম সাফল্য বা অসাফল্য মানে p এর মান বার করার জন্য আমরা সবসময় একটা ছক্কার কথা বিবেচনা করব। তাহলে একটা ছক্কা চালা হলো, তাতে যদি 1 পড়ে তাহলে সেটা সাফল্য হবে, 2 পড়লেও সাফল্য, 3 পড়লে মানে প্রথম 3টে পড়লে সাফল্য। ঠিক আছে, প্রথম 3টে পড়লে সাফল্য। তাহলে সাফল্যের সম্ভাবনা হচ্ছে 3/6, আর শেষ 3টে পড়লে অসাফল্য। তাহলে অসাফল্যের সম্ভাবনা মানে q হবে 3/6 হবে। আমরা কিউটাকে সবসময় 1 থেকে বিয়োগ করে লিখি। ঠিক আছে, তাহলে PQN যখন আমরা পেয়ে গেছি, তাহলে আমরা সম্ভাবনা সমূহ বের করতে পারবো। এখানে সম্ভাবনা চলক মানে x এর মান, সম্ভাবনা চলক x কি কি হবে? x হচ্ছে 0, 1, 2, 3, 4, 5। কারণ সম্ভাবনা চলক x এখানে কার সংখ্যাকে প্রকাশ করছে? x এখানে সম্ভাবনার সংখ্যাকে প্রকাশ করছে, সম্ভাবনার সংখ্যা। x হচ্ছে সম্ভাবনার সাফল্যের সংখ্যা, সাফল্যের সংখ্যাকে প্রকাশ করছে। তো সাফল্যের সংখ্যা 0 মানে সেখানে 1, 2, 3 এর মধ্যে কেউ পড়ছে না। তো এরকম নিশ্চয়ই কমই হবে। সাফল্যের সংখ্যা 1 মানে 1, 2, 3 এর মধ্যে একটি পড়ছে, আর বাকি 5টা, মোট আছে 5টা, বাকি 4টে পড়ছে 4, 5, 6 এর মধ্যে। তো তারপরে দেখো 2, সাফল্যের সংখ্যা 2, তার মানে 1, 2, 3 এর মধ্যে 5টা, একসঙ্গে তো 5টা চলছে, একসঙ্গে 5টা পাশা চালা হচ্ছে, তাতে দুটো সাফল্য মানে 1, 2, 3 এর মধ্যে দুটো, আর বাকি তিনটে হচ্ছে 4, 5, 6 এর মধ্যে। সাফল্যের সংখ্যা 3,
তো এটাই সব থেকে বেশি হবে, কারণ বেশিরভাগ সময় আমরা দেখব যে প্রথম তিনটের মধ্যে আর বাকি তিনটের মধ্যে হাফ হাফ রয়েছে, যখন এটাই সব থেকে সাফল্যের সংখ্যা বেশি আসবে, তারপর আবার কমতে থাকবে। যাই হোক, এখন আমরা বার করব px 0 কত হচ্ছে। তাহলে px 0 আমরা জানি সূত্র, এখানে n হচ্ছে 5, তাহলে 5c0 ইনটু হাফ টু দি পাওয়ার 0 ইনটু হাফ টু দি পাওয়ার 5, তার মানে 5c0 হচ্ছে 1, এটা হচ্ছে 1, তার মানে 1/2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 1/32। px 1, তাহলে 5c1 হাফ টু দি পাওয়ার 1 ইনটু হাফ টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে 4, তাহলে কত হবে এটা 5 ইনটু 1/2 1/5, তার মানে 5/32। px 2, তাহলে 5c2 ইনটু হাফ টু দি পাওয়ার 2 ইনটু হাফ টু দি পাওয়ার 3, 5c2 মানে হচ্ছে 5 4 20 10, তাহলে 10/32, নিচে 32ই থাকছে। px 3, 5c3 হাফ টু দি পাওয়ার 3 ইনটু হাফ টু দি পাওয়ার 1, ও সরি 2 মানে 5, তাহলে এটাও হচ্ছে একই হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে px 4, এটা 5c4 হবে, হাফ টু দি পাওয়ার 4 আর হাফ টু দি পাওয়ার 1, তার মানে এটা 5ই হবে, তাহলে 5/32 হলো। আর px 5, px 5, এটা 5c5 মানে 0 হাফ, এটার মান আসবে 1/32, নিজে বের করে নেবে এটা একটু, ঠিক আছে। এখন আমাদের পরের প্রশ্ন প্রত্যাশিত পরিসংখ্যা বের করতে বলেছে। তো প্রত্যাশিত পরিসংখ্যাটা আমরা একটা ছকের মাধ্যমে যদি লিখি তাহলে এরকম হবে যে সাফল্যের সংখ্যা মানে x আর হচ্ছে প্রত্যাশিত পরিসংখ্যা, প্রত্যাশিত পরিসংখ্যা মানে কতবার, এখানে প্রত্যাশিত পরিসংখ্যা, সংখ্যা চেয়েছে মানে কতবার, এটা কিন্তু সম্ভাবনা নয়, সংখ্যা চেয়েছে মানে কতবার সাফল্য হতে পারে। তাহলে সাফল্যের সংখ্যা যদি 0 হয় তাহলে পরিসংখ্যাটা হবে 0, এটা তাহলে 0 মানে 1/32 ইনটু 96, এইটা হচ্ছে প্রত্যাশিত পরিসংখ্যা মানে 3। যদি এটা 1 হয়, সাফল্যের সংখ্যা যখন 1, তখন হবে 5/32 ইনটু 92, তার মানে হবে 15। এটা যদি 2 হয়, তাহলে 2 হলে পরে আমরা px 2 নেব, তাহলে এটা 10, তাহলে 10/32 গণিত সরি এটা 96, আচ্ছা 96, তার মানে হচ্ছে 30। একইভাবে এটা নিশ্চয়ই শেষ করতে পারবে, এটা যদি 3 হয় তাহলে এটাও 10/32 আছে, তাহলে 10/32 ইনটু 96, তার মানে হচ্ছে 30। তো এইভাবে নিশ্চয়ই এটা শেষ করতে পারবে, 4 নম্বর 5 নম্বরটা করে নেবে, ঠিক আছে। তারপরে দেখো 17টা, তো 17টা নিজে করবে, একদম 16র মতো হবে। এখানে মুদ্রা বলেছে 256 বার টস করা হয়েছে 8টা মুদ্রা, তার মানে x এর মান হবে 0 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত, ঠিক আছে। আর হেডের সংখ্যাকে যদি আমরা সাফল্য ধরে নিই তাহলে হেড পড়ার সম্ভাবনা মানে একটা একটা মুদ্রাকে টস করলে হেড পড়ার সম্ভাবনা হচ্ছে 1/2, তাহলে p হচ্ছে 1/2, q হচ্ছে 1/2, আর n এর মান হচ্ছে এখানে 8 ধরে আমাদের সম্ভাবনা সমূহ বের করতে হবে, তারপর তাদের প্রত্যাশিত পরিসংখ্যাটা বার করতে হবে। তো হেডের সংখ্যাকে আমরা সাফল্য ধরার পর প্রত্যাশিত পরিসংখ্যা একবার বার করব, আবার যখন টেলের সংখ্যাকে সাফল্য ধরে আরো একবার আমাদের অঙ্কটা করতে হবে, তাহলে একই অঙ্ক আমাদের কিন্তু এখানে দুবার করতে হচ্ছে, ঠিক আছে।
তার মানে দুবার আমাদের প্রত্যাশিত পরিসংখ্যাটা বের করতে হবে। তারপরে দেখো 18টা, তো 18টা 16টা প্রায় একই রকম, তো 18টাও 16র মতো করেই করতে হবে। ওখানেও আমাদের প্রত্যাশিত পরিসংখ্যা যেটা 16 নম্বরে করলাম এখানে একই বেরোবে, কারণ সংখ্যাটাও তবে একই আছে, 1 2 3ই আছে, তার মানে এখানেও পিটা হবে 1/2, কিউ হবে 1/2, আর এনটা শুধু পাল্টে যাচ্ছে। 16তে এন ছিল 5, 18তে এন এর মান হবে 6। তার মানে এন যদি 6 হয় তাহলে এক্স এর মান হবে 0 1 2 3 4 5 6 পর্যন্ত হবে। ঠিক আছে, দিয়ে এখানে সকলের সংখ্যাটা বলেও দেওয়া আছে 6 পর্যন্ত, এটা 6 পর্যন্ত বলে দেওয়া আছে। এরপর আমরা সবারই সম্ভাবনাগুলো বের করব, px = 1, px = 2, px = 3 সম্ভাবনা বের করার পর তাদের এখানে 128, তাহলে 128 দিয়ে গুণ করে আমরা প্রত্যাশিত পরিসংখ্যাটা পাবো। ঠিক আছে, তাহলে এই একটা টেবিল ওদের দেওয়া আছে অঙ্কের মধ্যে, আর একটা টেবিল আমরা তৈরি করতে পারবো, তাতে প্রত্যাশিত পরিসংখ্যা 128 দিয়ে সম্ভাবনা সমূহকে 128 দিয়ে গুণ করে প্রত্যাশিত পরিসংখ্যাটা আমরা পাবো। প্রত্যাশিত পরিসংখ্যা সমূহ পেয়ে যাওয়ার পর আমাদের আরো প্রশ্ন আছে, প্রকৃত মধ্যক এর সঙ্গে প্রত্যাশিত বিভাজন মধ্যকে তুলনা করো। তো প্রকৃত মধ্যক, তো মধ্যক বলতে আমরা ক্লাস 11-এ মধ্যক মানে হচ্ছে মিন, মিন মানে হচ্ছে গড় মান। তো গড় মান আমরা এর আগেও করেছি, ক্লাস 10-এও ছিল, ক্লাস 11-এও ছিল। গড় বলতে আমাদের এইটা জানি, এইটা হচ্ছে x আর এইটা হচ্ছে f, তাহলে গড় মান বার করতে গেলে x এর বের করতে হয়, x গণিত f, এইটা হচ্ছে প্রকৃত মধ্যক। তাহলে প্রকৃত মধ্যক বের করতে গেলে আমাদের x এর বের করতে হবে, এটা 0, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 52, এটা হচ্ছে 3 4 12, 3 4 12 13, এটা হচ্ছে 4 4 16, 4 3 12 13, আর এটা হচ্ছে 70, এটা হচ্ছে 0। তো সামেশন অফ x এর বের করতে হয়, তার মানে এগুলো এখানটাতে করছি, সামেশন অফ x এর অ্যাকচুয়ালি এই লাইনটা যোগফল হবে, তাহলে এই লাইনটা যোগ করলে আমরা পাবো, দেখো যোগ করে কত হচ্ছে, তাহলে এই কোটাকে যোগ করে আমরা পেলাম 400, আর পরিসংখ্যা মানে সামেশন অফ f হচ্ছে 128। তাহলে প্রকৃত মধ্যক হচ্ছে 400/128, তার মানে এটা ভাগ করে দেখে নেবে, এটা 3 পয়েন্ট কিছু একটা হবে, হ্যাঁ সেটা হবে প্রকৃত মধ্যক, কত হবে এটা বের করে নেবে। আর আর বিভাজন মধ্যক, তো বিভাজন মধ্যক বা বিভাজন মধ্যকটা হচ্ছে এনপি। তো এনপি এখানে এন হচ্ছে 6 আর পি হচ্ছে হাফ, তাহলে 6 × হাফ তার মানে হচ্ছে 3, তাহলে এখানে বিভাজন মধ্যকটা হচ্ছে 3 আর প্রকৃত মধ্যকটা 3 পয়েন্ট কিছু একটা হবে, তোমরা এটা ভাগটা করে নেবে। ঠিক আছে, এই হলো প্রকৃত মধ্যক আর প্রত্যাশিত বিভাজন মধ্যকের মধ্যে তুলনা করতে বলেছে, পরপর দুটো লিখে দিই। তারপরে দেখো 19-এরটা, কোনো একটা পরীক্ষায় শতকরা 40 জন কৃতকার্য, 6 জন প্রার্থীর দলে অন্তত 4 জন পরীক্ষার্থী পাস করার সম্ভাবনা কত? তাহলে এখানে আমরা পাস করার সম্ভাবনা, শতকরা 40 জন হচ্ছে অকৃতকার্য, তাহলে কৃতকার্যের সম্ভাবনা কি আমরা যদি সাফল্য ধরি, কৃতকার্যের সম্ভাবনা কে যদি আমরা সাফল্য বলি, তাহলে p = হবে কত হবে, 40% যদি অকৃতকার্য হয় তাহলে p = নিশ্চয়ই 60/100 হবে, তার মানে 6/10 মানে 3/5, আর কিউটা হবে 1 - 3/5 মানে হচ্ছে 2/5, হলো pq। এখন 6 জনের প্রার্থী মানে n হচ্ছে 6। এবার প্রশ্নতে চলে এসো, 4 জনের পাস করার সম্ভাবনা কত? তাহলে প্রশ্নটা হচ্ছে px লেস অন্তত পক্ষে 4 জন মানে 4 জন বা তার বেশি, তার মানে গ্রেটার দেন ইকুয়াল টু 4, অন্তত পক্ষে 4 মানে 4 বা তার বেশি জনের পাস করার সম্ভাবনা কত? নিশ্চয়ই এটা করতে পারবে।
মানে কি করতে হবে তাহলে আমাদের P4 P5 P6 বার করতে হবে, P4 প্লাস P5 প্লাস P6, ঠিক আছে, এটাই অ্যান্সার হবে। তারপরে দেখো 20টা চারটে মুদ্রায় একসঙ্গে টস করা হলো, তাহলে 20টা কি হলো, চারটে মুদ্রা একসঙ্গে টস করা হলো, তার মানে n ইকুয়াল টু হয়ে গেল 4। দুটো হেড, তাহলে যখন এটা মুদ্রা টস করা হলো, আমি বলেছি পি কিউ বার করতে হয় একটার জন্য, তাহলে একটা মুদ্রাতে মানে পি ইকুয়াল টু হচ্ছে হাফ, কিউ ইকুয়াল টু হাফ। এবার কি বের করতে বলেছে, দুটো হেড আর দুটো টেল পাওয়ার সম্ভাবনা। তো আমরা হেড পড়াকে যদি সাফল্য বলি, হেড পড়াকে যদি সাফল্য বলি, তাহলে হেড পড়ার সংখ্যা মানে x এর মান বের করতে বলেছে দুটো, তাহলে দুটো হেড হলে দুটো টেলই হবে, তার মানে কি বের করতে হবে আমাদের p x 2 বের করলেই হয়ে যাবে, p x 2, মানে দুটো হেড পড়লেই তো দুটো টেল এমনি পড়বে, ওটা বিচার করার দরকার নেই। শুধু যদি দুটো হেড পড়ার সম্ভাবনা বলতো তাহলেও এটা করতে হতো, আর ওটা বাড়তি টেলটা লাগিয়েছে তার জন্য এটাই করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো 21টা, তো 21টা বলেছে যে 5টার মধ্যে একটা খারাপ, তো খারাপ হওয়ার সম্ভাবনাকে যদি আমরা সাফল্য বলি, তাহলে এখানে p ইকুয়াল টু হচ্ছে 1/5, তাহলে q নিশ্চয়ই 4/5, আর n ইকুয়াল টু হচ্ছে 18, তাহলে এখানে আমরা কি পেলাম, p হচ্ছে 21টা বলছে p হচ্ছে 1/5, q হচ্ছে 4/5, n হচ্ছে 18। এবার আমাদের প্রশ্নটা দেখে নাও একবার, বলেছে ঠিক 3টি খারাপ, তার মানে px 3 এটা বের করতে বলেছে, আর 4টে খারাপ মানে px 4টাও বের করতে বলেছে, তাহলে এই দুটো নিশ্চয়ই বের করতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো 22 একই রকম ভাবে হবে, 22 23 একই রকম ভাবেই তোমরা করে ফেলবে। তারপরে দেখো 24এরটা কি বলেছে, তো 24এর যেটা রয়েছে দেখো, একটা পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা মানে p টা ঘুরিয়ে বলে দিল, তাহলে p হচ্ছে 0.01, ঠিক আছে। কমপক্ষে একটি সাফল্যের সম্ভাবনা, কমপক্ষে একটি সাফল্য মানে p x, কমপক্ষে একটি মানে হচ্ছে এক বা তার বেশি, গ্রেটার দেন ইকুয়াল টু 1, p x গ্রেটার দেন ইকুয়াল টু 1 এর মান হচ্ছে 0.5, ঠিক আছে, এটা বলে দিল। তারপরে কতগুলি বার্নলিটারাল মানে n টা বের করতে বলেছে, প্রশ্ন হচ্ছে n কত। তাহলে দেখো আমাদের এই সংখ্যাটা দেখো p গ্রেটার দেন ইকুয়াল টু 1, মানে p এর মান n এর মান যাই হোক না কেন 10 হোক 12 হোক 15 হোক 25 হোক যাই হোক বটে, n তাহলে ধরে নিলাম n এর মান হচ্ছে 5, তাহলে আমাদের যদি n ইকুয়াল টু 5 হয় আর যদি p x গ্রেটার দেন ইকুয়াল টু 1 বের করতে হয়, তাহলে আমরা কি করে বের করব, নিশ্চয়ই 1 2 3 4 5 করব না, আমরা কি করব, আমরা 1 থেকে বিয়োগ করে দেব 0টা, তাই না, 1 p0 মানেই তো গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে এখানেও আমরা তাই করব, p গ্রেটার দেন ইকুয়াল টু 1 মানে হচ্ছে 1 p x ইকুয়াল টু 0 সমান হচ্ছে 0.5 হলো, বা p x ইকুয়াল টু 0 সমান হচ্ছে 0.5 এ হবে 1 0.5, তার মানে 0.5 এ আসছে, তার মানে হচ্ছে এখানে ধরে নিচ্ছি আমরা n, তাহলে বার্নৌলি লিটারালটা হচ্ছে n, তাহলে nc0 ইনটু p টু দি পাওয়ার 0 ইনটু q টু দি পাওয়ার n সমান হচ্ছে 0.5। এখানে p এর মানটা আমাদের দেওয়া রয়েছে, তাহলে এটা তো 1 এটা 1, তাহলে p মানে q মানে হচ্ছে 1 p হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে 0.5, বা তাহলে p এর মানটা এখানে বসাবো 0.01 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 0.5, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি 0.99 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে 0.5, এখান থেকে আমাদের n এর মানটা বার করতে হবে। তো এখান থেকে n আমরা কিভাবে বার করব, আমরা লগ নিয়ে নিলাম, তাহলে n log 0.99 ইকুয়াল টু হচ্ছে log 0.5, ঠিক আছে, বা n ইকুয়াল টু হচ্ছে log
0.5 বাই log 0.99। এইটা থেকে ক্যালকুলেটর দিয়ে n এর মান তোমরা পেয়ে যাবে। তো n এর মানটা যদি কোনো ফ্র্যাকশন আসে তার নিকটবর্তী পূর্ণ সংখ্যা, মানে ঠিক তার পরবর্তী, নিকটবর্তী না, তার পরবর্তী পূর্ণ সংখ্যাটাই হবে n এর মান। ঠিক আছে, মনে থাকবে। তারপরে দেখো 25 কোন শহরের অর্ধাংশ ভাত খায়, তাহলে p ইকুয়াল টু হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই কিউটাও হাফ, তাহলে p হাফ কিউ হাফ। 100 জন অনুসন্ধানকারী প্রত্যেকে 10 জন সদস্যকে জিজ্ঞাসাবাদ করে এবং কতজন অনুসন্ধানকারী 3 জন বা তার বেশি, n ইকুয়াল টু হচ্ছে 10। আর প্রশ্নটা হচ্ছে p 3 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 6। এইটা হচ্ছে আমাদের প্রশ্ন, এইটা আমরা বের করব প্রত্যাশা। তারপরে এই সম্ভাবনাটা আমরা পেয়ে যাব। এই সম্ভাবনাটা পেয়ে যাওয়ার পর আমরা প্রত্যাশিত পরিসংখ্যাটা বের করব। তাহলে প্রত্যাশিত পরিসংখ্যা হবে, প্রত্যাশিত পরিসংখ্যা সমান হবে এইটার মানটা, মানে যেটা পাবো সম্ভাবনার মান গণিত 100, মানে 100 গণিত এই px এর মান যেটা পাবো সেটা হবে প্রত্যাশিত পরিসংখ্যা। ঠিক আছে, এইটার মান যদি ফ্র্যাকশনে আসে, যদি ফ্র্যাকশন আসে তাহলে ঠিক তার পরবর্তী পূর্ণ সংখ্যাটাই হবে, পরবর্তী পূর্ণ সংখ্যাটাই হবে ভাত খাওয়ার লোক সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা যদি ফ্র্যাকশন হয় তাহলে পরবর্তী পূর্ণ সংখ্যাটাই আমাদের উত্তর হবে। তারপরে দেখো আজকের শেষ অঙ্ক 26টা বলেছে ত্রুটিপূর্ণ পাশা স্বাধীনভাবে 10 বার নিক্ষিপ্ত হয়, 5 বার জোড় সংখ্যা পড়ার সম্ভাবনা 4 বার জোড় সংখ্যা না পড়ার সম্ভাবনার দ্বিগুণ হয়, তবে একবারও জোড় সংখ্যা না পড়ার সম্ভাবনা কত? তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা n ইকুয়াল টু হচ্ছে 10, একটা তথ্য আমরা পেয়েছি। এবার যেহেতু এটা ত্রুটিপূর্ণ পাশা, তাহলে ত্রুটিপূর্ণ না হলে তো আমরা p পেয়ে যেতাম হাফ, কিউটা হাফ বলে দিতাম, কারণ জোড় সংখ্যা পড়ার সম্ভাবনাকে যদি আমরা সাফল্য বলতাম তাহলে p হতো হাফ, কিউ হতো হাফ। কিন্তু বলেছে যে ত্রুটিপূর্ণ, তাহলে ত্রুটিপূর্ণ, তাহলে সাফল্যের সম্ভাবনা জোড় সংখ্যা পড়ার সম্ভাবনা, জোড় সংখ্যা পড়ার সম্ভাবনাকে আমরা সাফল্য বলে ধরে নিলাম। তাহলে জোড় সংখ্যা না পড়া মানে বিজোড় সংখ্যাটা হবে অসাফল্য। তো বলেছে 5 বার জোড় সংখ্যা পড়ার সম্ভাবনা, তার মানে px = 5 সমান হচ্ছে px = 6। কারণ বলেছে 4 বার জোড় সংখ্যা না পড়া মানে 6 বার জোড় সংখ্যা পড়া। তাহলে এখান থেকে আমরা পাবো 10c5 into p⁵ q⁵ equal to 10c6 into p⁵ 6 into q⁵, বা p⁵ into q⁵ by p⁵6 into q⁵ equal to 10c6 by 10c5, বা q by p equal to হচ্ছে, এটা আমরা জানি 10 - 5 by 6, ও সরি এখানে 2 ইনটু আছে, একটা 2 ইনটু আছে, তাহলে 3 2 6, তার মানে q by p equal to পেলাম, q by p equal to হচ্ছে 5 by 3 হলো। তারপরে q মানে হচ্ছে 1 minus p into 3 equal to 5p, বা 3 minus 3p equal to 5p, বা 8p equal to হচ্ছে 3। তার মানে p equal to হচ্ছে 3 by 8, এটা হলো p। এবার প্রশ্ন দেখো, তাহলে q কত হবে? অতএব q equal to হচ্ছে
1 মাইনাস 3/8 মানে 5/8। এখন প্রশ্নটা হচ্ছে একবারও জোড় সংখ্যা না পড়া। তাহলে একবারও জোড় সংখ্যা না পড়া, একবারও জোড় সংখ্যা না পড়া আর না পড়া মানে আমরা বলতে পারি যে 9 বার জোড় সংখ্যা পড়া, তার মানে p x 9 এর মানটা বের করলে হয়ে যাবে। তাহলে p x 9 মানে কত হবে? 10c9, ও সরি, এটা x 10, তাহলে 10c10 ইনটু p টু দি পাওয়ার 10 ইনটু q টু দি পাওয়ার 0। ঠিক আছে, তাহলে এটার মান আমরা বার করব। 10c10 মানে 1, p টু দি পাওয়ার 10 মানে হচ্ছে p মানে হচ্ছে 3/8 হোল টু দি পাওয়ার 10, আর q টু, তার মানে এটাই উত্তর হবে 3/8 হোল টু দি পাওয়ার 10। ঠিক আছে, বুঝে গেছেন নিশ্চয়ই? তাহলে আজকে এই পর্যন্তই রইলো, বাকিগুলো আমরা পরের দিন করে নেব। ঠিক আছে।